দেরি না করে চলুন ঘটনা শুরু করছি। আমাদের আজকের ঘটনা শুরু হতে যাচ্ছে মুখার্জি পরিবারকে কেন্দ্র করে। এই ঘটনাটি অনেক আগে এবং অঞ্জন বাবু ওনার সাথে ঘটেছে। তিনি ছিলেন পেশাদার একজন প্রত্নতান্ত্রিক, যিনি প্রাচীন জিনিসের উপর গবেষণা করতেন। তিনি তার স্ত্রী সুমনা এবং 10 বছরের ছেলে অয়নকে নিয়ে তাদের পৈতৃক ভিটায় ফিরে আসেন। বাড়িটি ছিল প্রায় 100 বছরের পুরনো, বিশাল এবং পাথুরে দেয়ালে ঘেরা। এই বাড়ি পরিবর্তনের পেছনে অঞ্জনবাবুর একটি যৌক্তিক উদ্দেশ্য ছিল। তার প্রয়াত ঠাকুরদা, যিনি তান্ত্রিক সাধনা এবং প্রাচীন পুঁতি নিয়ে কাজ করতেন, তার রেখে যাওয়া কিছু নথিপত্র উদ্ধার করতেই কিন্তু মূলত ওখানে তাদের বাড়িটি নেওয়া। তার আগে আপনাদেরকে কালো জাদু বিষয়ে কিছু বলে নেই। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় নেগেটিভ এনার্জি। যখন কোনো ব্যক্তি দীর্ঘ সময় ধরে তীব্র ঘৃণা বা অশুভ মানসিক শক্তি এক জায়গায় কেন্দ্রীভূত করে, তখন সেই স্থানের বায়ুমণ্ডলে একটি স্থায়ী নেতিবাচক পরিবর্তন আসে। মুখার্জি পরিবারের সাথে ঠিক এমনটাই ঘটতে শুরু করেছিল। বাড়িটিতে ওঠার ঠিক তৃতীয় রাতে অঞ্জনবাবু মাটির নিচের একটি গোপন কুঠুরির সন্ধান পান। সেখানে একটি ভারী লোহার সিন্দুক ছিল, যার গায়ে খোদাই করা ছিল অদ্ভুত সব জ্যামিতিক নকশা। যৌক্তিকভাবে দেখলে মনে হবে এগুলো কেবল প্রাচীন অলঙ্করণ, কিন্তু তান্ত্রিক শাস্ত্রে একে বলা হয় শিল বা শক্তির বন্ধন। অঞ্জনবাবু কৌতূহলবশত সেই সিন্দুকটি খোলার চেষ্টা করেন। সিন্দুকটি খোলার সাথে সাথেই কোনো অলৌকিক ধোঁয়া বের হয়নি, বরং এক ধরনের তীব্র কটু গন্ধ ছড়িয়ে পড়ে। এটি ছিল পচনশীল জৈব পদার্থ এবং প্রাচীন রাসায়নিকের মিশ্রণ। সেই মুহূর্ত থেকেই বাড়ির পরিবেশ পাল্টাতে শুরু করে। প্রথমে আক্রান্ত হয় বাড়ির পোষা বিড়ালটি। প্রাণীরা সাধারণত মানুষের চেয়ে অনেক বেশি সংবেদনশীল হয়ে থাকে। বিড়ালটি ঘরের এক কোণে তাকিয়ে একটানা হিস হিস শব্দ করতে থাকে, যেন সেখানে কেউ দাঁড়িয়ে আছে। অঞ্জনবাবু ভাবলেন হয়তো দেয়ালে কোনো ইঁদুর বা সাপ আছে, কিন্তু ভয়ঙ্কর বিষয় ছিল সুমনার পরিবর্তন। সুমনা রাতে ঘুমের ঘুরে হাঁটতে শুরু করেন। একদিন রাতে অঞ্জনবাবু জেগে দেখেন সুমনা রান্নাঘরে বসে আছে, কিন্তু তার সামনে কোনো খাবার নেই। তিনি একদৃষ্টে অন্ধকারের দিকে তাকিয়ে বিড়বিড় করে এমন ভাষায় কথা বলছেন যা কোনো পরিচিত ভাষা নয়। যখন অঞ্জন তাকে ডাকলেন, সুমনা ফিরে তাকালেন। তার চোখের মনি ছিল অস্বাভাবিকভাবে প্রসারিত। কালো জাদুর সবচেয়ে বড় অস্ত্র হলো মানসিক বিভ্রম, যাকে আমরা হ্যালুচিনেশন বলে থাকি। এটি কোনো ভূত নয়, বরং এক ধরনের তরঙ্গ যা মানুষের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। সিন্দুকটি খোলার মাধ্যমে অঞ্জনবাবু অজান্তেই এমন কিছু রাসায়নিক মুক্ত করেছিলেন যা ওই বদ্ধ করে এক ধরনের বিষাক্ত পরিবেশ তৈরি করে। আর সেই সুযোগেই শুরু হয় সেই পরিবারের উপর মনস্তাত্ত্বিক আক্রমণ। গভীর রাতে অয়ন শুনতে পায় তার ঘরের জানলার কাছ কেউ হালকা করে নখ দিয়ে আঁচড়াচ্ছে, অথচ বাইরে কোনো গাছ নেই। এমনকি সেই ঘরটি ছিল দোতলায়। জানলার ওপাশে কেবল শূন্যতা। অয়ন যখন কাচের দিকে এগিয়ে যায়, সে দেখতে পায় কুয়াশার মতো আস্তরণে লেখা ফুটে উঠেছে, ফিরে যাও। অঞ্জনবাবু বিশ্বাস করেছিলেন এসবই কাকতালীয়, কিন্তু পরদিন সকালে তিনি যখন সিন্দুকটির ভেতর থেকে একটি পুরনো ডায়েরি উদ্ধার করলেন, সেখানে প্রথম পাতায় রক্তে বর্ণের কালি দিয়ে লেখা ছিল, যিনি এই বন্ধন মুক্ত করবেন তাকে তার রক্ত দিয়ে এর ঋণ শোধ করতে হবে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। অঞ্জনবাবুর পরিবারের উপর সেই নেতিবাচক শক্তি বা কালো জাদুর প্রথম স্তরটি সক্রিয় হয়ে উঠেছে। সুমনার আচরণ দিন দিন আরও হিংস্র হয়ে উঠতে থাকে এবং বাড়ির দেয়ালগুলো থেকে এক ধরনের কালচে আটালো তরল বের হতে শুরু করে। এদিকে সিন্দুকটি খোলার পর সপ্তাহ পার হতে না হতেই মুখার্জি বিলার পরিবেশ বাড়ি হয়ে ওঠে, যেখানে বাতাসে অক্সিজেনের মাত্রা ঠিক থাকলেও বুক চেপে আসত। অঞ্জনবাবু পেশায় যুক্তিবাদী প্রত্নতান্ত্রিক হওয়ার কারণে ডায়েরির সেই রক্তবর্ণ লেখাটিকে কেবল কারো রসিকতা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু যুক্তি দিয়ে যা ব্যাখ্যা করা যায় না, তা যখন শরীরের উপর আঘাত হানে তখন বিশ্বাস টলে যায়। সুমনা আগে থেকেই কিছুটা শান্ত স্বভাবের ছিলেন, কিন্তু এখন তিনি ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে বসে থাকেন।
কিন্তু এখানে ভয়ানক বিষয়টি হলো অঞ্জনবাবু দেখতেন আয়নায় সুমনা যখন নিজের প্রতিচ্ছবি দেখেন তখন প্রতিচ্ছবিটি তার সাথে তাল মিলিয়ে নাড়াচাড়া করছে না। অর্থাৎ সুমনা হাত তুললে আয়নার সুমনা স্থির হয়ে বসে থাকত। একদিন রাতে অঞ্জনবাবু ডায়েরিটি পড়ার সময় হঠাৎ শুনতে পান রান্নাঘর থেকে মাংস কাটার শব্দ আসছে। তিনি গিয়ে দেখেন সুমনা সম্পূর্ণ অন্ধকার রান্নাঘরে বসে আছেন, তার হাতে বটি আর তিনি নিজের হাতের তালু কাটছেন অত্যন্ত ধীরলয়ে, যেন তিনি কোনো ব্যথাই অনুভব করছেন না। তার মুখ দিয়ে এক অদ্ভুত লালা ঝরছে। অঞ্জনবাবু যখন তাকে ঝাপটে ধরলেন, সুমনা এক অমানসিক শক্তিতে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। একজন সাধারণ মহিলার শরীরে এত শক্তি আসা কোনোভাবেই সম্ভব নয়, যদি না তার স্নায়ুতন্ত্র কোনো তীব্র বহিঃশক্তির দ্বারা আক্রান্ত হয়। অঞ্জনবাবু ডায়েরিটি গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখলেন এটি কোনো সাধারণ ডায়েরি নয়, এটি হলো ক্ষুদ্রতান্ত্রিক সংহিতা। সেখানে ছিল এই সিন্দুকটি কোনো ধন সম্পদ রক্ষার জন্য নয়, বরং একটি এনার্জি ভ্যাম্পায়ার বা শক্তি চূষক আত্মাকে বন্দি করে রাখার জন্য তৈরি করা হয়েছিল। কালো জাদুতে একে বলা হয় নিগর। সিন্দুক খোলার অর্থ হলো সেই সংগৃহীত নেতিবাচক শক্তিকে মুক্ত করে দেওয়া। সিন্দুকের ভেতর এমন কিছু প্রাচীন ফাঙ্গাস বা ছত্রাক ছিল যা নিঃশ্বাসের মাধ্যমে মস্তিষ্কে প্রবেশ করলে মানুষের বিচার বুদ্ধি লোপ পায় এবং সে হ্যালুচিনেশনে শিকার হয়। কিন্তু অয়ন যা দেখছিল তাকে ফাঙ্গাস দিয়ে ব্যাখ্যা করা অসম্ভব। অয়ন মাঝরাতে ঘুম ভেঙে দেখল তার বিছানায় পায়ের কাছে একজন দীর্ঘদেহী মানুষ দাঁড়িয়ে আছে। মানুষটির কোনো মুখ নেই, কেবল কুচকুচে কালো একটা অবয়ব। সেই ছায়াটি ধীরে ধীরে অয়নের উপর ঝুঁকে এলো। অয়ন তখন চিৎকার করতে চাইলেও সে চিৎকার করতে পারেনি, তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। চিকিৎসা বিজ্ঞানে একে স্লিপ প্যারালাইসিস বলা হয়। কিন্তু পরদিন সকালে অয়নের গলার চারপাশে স্পষ্ট কালচে আঙুলের ছাপ পাওয়া গেল, যেন কেউ তাকে সত্যিই শ্বাসরোধ করে মারার চেষ্টা করতেছিল। বাড়ির প্রতিটি কোণ থেকে এক ধরনের পচা মাংসের গন্ধ বের হতে শুরু করলো। বাড়ির কাজের লোক রাম সিং একদিন কাজ ছেড়ে পালিয়ে গেল। যাওয়ার আগে সে অঞ্জনবাবুকে শুধু বলে গেল, বাবুজি, এই বাড়ির দেয়ালে কান পাতলে মৃতদের কান্নার শব্দ শোনা যায়। এই মাটি অভিশপ্ত। অঞ্জনবাবু লক্ষ্য করলেন বাড়ির মেঝের পাথরগুলো সবসময় ভিজে থাকে। তিনি পরীক্ষা করে দেখলেন সেই জল নয়, বরং এক ধরনের নুনতা লালচে তরল। ল্যাবরেটরি টেস্ট ছাড়াই তিনি বুঝতে পারলেন এটি মানুষের সিরাম বা রক্তের অংশ বিশেষ। কালো জাদুর ভাষায় একে বলা হয় ব্লেন্ডিং ওয়ালভ, যা কোনো স্থানে অত্যন্ত উচ্চমাত্রায় নেতিবাচক শক্তি বা মৃত্যু ঘটলে দেখা দেয়। এই বিপদ থেকে বাঁচার জন্য অঞ্জনবাবু তার সিন্দুকের উৎস খুঁজতে শুরু করেন। তিনি ডায়েরির শেষ পাতায় একটি মানচিত্র পেলেন, যা বাড়ির পেছনের সেই পুরনো কুয়োর দিকে নির্দেশ করছে। সেই রাতে আকাশ ভেঙে বৃষ্টি নামলো, আর সেই বৃষ্টির শব্দ ছাপিয়ে বাড়ির ছাদ থেকে ভেসে এলো খিলখিল করে হাসির শব্দ। সেই হাসি সুমনার নয়, বরং এমন কারোর যার মৃত্যু হয়েছে বহু বছর আগে। অঞ্জনবাবু ডায়েরি হাতে নিয়ে কুয়োর দিকে সামনের সিদ্ধান্ত নিলেন। কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় তিনি দেখলেন সুমনা নিচে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছেন। তার হাতে সেই রক্তমাখা বটি আর চোখের মণি এখন সম্পূর্ণ সাদা অবস্থায়। অঞ্জনবাবু সিঁড়ির মাঝামাঝি থমকে দাঁড়িয়ে পড়লেন। নিচে সুমনা দাঁড়িয়ে, হাতে সেই রক্তমাখা বটি। বৃষ্টির শব্দে চারপাশ ভারী হয়ে আছে তখন, কিন্তু ঘরের ভেতরে এক পৈশাচিক নিস্তবতা। সুমনার চোখের সাদা মণিগুলো যেন অন্ধকারের মধ্যেও জ্বলজ্বল করছিল। অঞ্জনবাবু লক্ষ্য করলেন সুমনার পা দুটো মাটির সাথে লেগে নেই, বরং ইঞ্চিখানেক উপরে শূন্যে ভাসছে। কালো জাদুর তত্ত্বে একে বলা হয় লেভিটেশন, যা তখনই ঘটে যখন কোনো শরীরের উপর মাধ্যাকর্ষণ শক্তির চেয়ে বাহ্যিক কোনো অশুভ শক্তির প্রভাব বেশি হয়ে যায়। অঞ্জনবাবু কাপা গলায় ডাকলেন, সুমনা। কোনো উত্তর নেই।
সুমনা কেবল তার মাথাটি ধীরে ধীরে 180 ডিগ্রি ঘুরিয়ে ফেললেন, যা কোনো মানুষের হাড়ের ঘটনার পক্ষে অসম্ভব। এটি ছিল প্রথম চূড়ান্ত সংকেত যে সুমনা আর সুমনা নেই। তার শরীর এখন কেবল একটি ভিজেল বা আধার হিসেবে ব্যবহৃত হচ্ছে। কোনো ক্রমে সুমনাকে এড়িয়ে অঞ্জনবাবু পেছনের বাগানে দৌড়ে গেলেন। বৃষ্টির ঝাপটায় চোখ মেলা দায়। হাতে থাকা টর্চ লাইটের আলো সেই জমাট বাঁধা অন্ধকারকে ভেদ করতে পারছিল না। ডায়েরির নির্দেশে অনুযায়ী তিনি সেই পুরনো কুয়োর সামনে এসে দাঁড়ালেন। এই কুয়োটি বহু বছর ধরে পরিত্যক্ত এবং পাথরের স্ল্যাব দিয়ে ঢাকা ছিল, কিন্তু আজ সেই ভারী পাথরটি সরানো। কুয়োর ভেতর থেকে এক ধরনের নীলচে আলো বিচ্ছুরিত হচ্ছিল। কোনো বিশেষ গ্যাসের দহন বলা যেতে পারে, কিন্তু সেই আলোর সাথে যে শব্দটা ভেসে আসছিল তা কোনো গ্যাসের নয়। কুয়োর গভীর থেকে উঠে আসছিল হাজার হাজার মানুষের ফিসফিসানি। মনে হচ্ছিল মাটির নিচে কোনো এক বিশাল জনসভা চলছে, যেখানে সবাই একসাথে অভিশাপ দিচ্ছে। অঞ্জনবাবু হাতে থাকা সেই আলোর উৎসটি কুয়োর গভীরে তাক করলেন। তিনি যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। কুয়োর দেওয়ালে শেওলার বদলে লেপ্টে আছে মানুষের চুল, দীর্ঘ কালো এবং আঠালো চুল। ডায়েরির সেই মানচিত্র অনুযায়ী এই কুয়োটি আসলে কোনো জলের উৎস নয়, এটি ছিল একটি বলিদানের কূপ। অঞ্জনবাবু ঠাকুরদা তার সাধনার চূড়ান্ত পর্যায়ে এখন জীবন্ত উৎসর্গ করতেন, যাতে তিনি অমরত্ব লাভ করতে পারেন। কালো জাদুর ভাষায় একে বলা হয় অকাল মৃত্যু, শক্তির আধার। হঠাৎ কুয়োর ভিতর থেকে একটা হাত বেরিয়ে এলো, হাড় সর্বস্ব, চামড়া ঝুলে যাওয়া একটি হাত। সেটি অঞ্জনবাবুর পা জড়িয়ে ধরল। সেই স্পর্শ ছিল বরফের চেয়েও ঠান্ডা। অঞ্জনবাবু অনুভব করলেন তার শরীরের জীবনী শক্তি যেন সেই স্পর্শের মাধ্যমে কেউ শুষে নিচ্ছে। একই সময়ে বাড়ির ভেতরে 10 বছরের অয়ন এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছিল। তার ঘরের চারপাশের দেয়ালগুলো যেন সংকুচিত হয়ে আসছিল। সে দেখল জানলার ওপাশে সেই মুখহীন ছায়ামূর্তিটি এখন ঘরের ভেতরে চলে এসেছে। মূর্তিটি কথা বলছিল না, কিন্তু অয়নের মনের ভেতরে একটা কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল, তোমার রক্তে আমাদের মুক্তি, তোমার মাংস আমাদের আহার। অয়ন দেখল তার বিছানার চাদর ধীরে ধীরে লাল হয়ে উঠেছে। সে বুঝতে পারল বাড়ির যে দেওয়াল থেকে লাল তরল বের হচ্ছিল তা আসলে এই অশুভ শক্তির পুষ্টি। কালো জাদুতে বিশ্বাস করা হয় যে ভয় বা রক্ত এই দুইয়ের মিলনে অশরীরী আত্মারা জাগতিক শক্তি লাভ করে। অয়ন যখন জানলার দিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করলো, সে দেখল মেঝেটা আর শক্ত নেই, তা যেন এক ধরনের গলিত কাদার মতো তাকে টেনে ধরছে। এই পুরো ঘটনাটিকে যদি গণ উন্মাদনা হিসেবে দেখা যায়, তবে প্রশ্ন জাগে কিভাবে বাবা এবং ছেলে আলাদা জায়গায় থেকে একই ধরনের বিভীষিকা দেখেছে। এর একমাত্র যৌক্তিক কারণ হতে পারে কালো জাদুর প্রয়োগে একটি নির্দিষ্ট কম্পাঙ্ক। এটি এমন একটি ফ্রিকোয়েন্সি তৈরি করা হয় যা একই পরিবারের সদস্যের মস্তিষ্ককে একই ফ্রিকোয়েন্সিতে টিউন করে দেয়। ফলে একজন যা ভয় পায়, অন্যজনও ঠিক তাই দেখতে শুরু করে। অঞ্জনবাবু কুয়োর সেই হাত থেকে নিজেকে ছাড়িয়ে আনতে পারলেন না। তিনি যখন জ্ঞান হারাচ্ছিলেন, তখন ডায়েরির শেষ পাতাটি বাতাসের ঝাপটায় তার চোখের সামনে খুলে গেল। সেখানে লেখা ছিল, মুক্তির জন্য কোনো মন্ত্র নয়, প্রয়োজন একজনের স্বেচ্ছায় আত্মত্যাগ। হঠাৎ এক তীব্র আর্তনাদে অঞ্জনবাবুর জ্ঞান ফিরল। তিনি দেখলেন বাড়ির ছাদ থেকে কেউ একজন নিচে পড়ে যাচ্ছে। বৃষ্টির ঝাপসা আলোয় তিনি চিনতে পারলেন সেটি আর কেউ নয়, সুমনা। কিন্তু সুমনা কি স্বেচ্ছায় পড়েছে, নাকি কেউ তাকে ধাক্কা দিয়েছে? কুয়োর ভেতর থেকে সেই নীলচে আলোটি এবার তীব্র হয়ে আকাশ স্পর্শ করল। অঞ্জনবাবু বুঝলেন তৃতীয় স্তরের জাদু সম্পন্ন হয়েছে। সুমনা ছাদ থেকে পড়ে যাওয়ার পর অঞ্জনবাবু এক অমানসিক আর্তনাদ করে কুয়োর সেই হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিলেন। তিনি পাগলের মতো দৌড়ে গেলেন বাড়ির সামনের উঠোনে, যেখানে সুমনা পড়ার কথা ছিল। কিন্তু সেখানে পৌঁছে তার শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল।
উঠোনের ঘাসের উপর কোনো দেহ নেই, কোনো রক্ত নেই, কেবল সেখানে পড়ে আছে সুমনার পরনের সেই সাদা শাড়ির একটি ছেঁড়া অংশ, যা থেকে ধোঁয়া বেরোচ্ছে। অঞ্জনবাবু তখন বুঝতে পারেন, শক্তি কখনো ধ্বংস হয় না, কেবল রূপান্তর ঘটে। এখানেও তাই ঘটছে। সুমনার শরীরটি হয়তো কোনো ভৌতিক উপায়ে অদৃশ্য হয়ে গিয়েছিল, কিন্তু তার অস্তিত্ব এখন বাড়ির প্রতিটি কোণা, প্রতিটি দেওয়ালে মিশে গেছে। অঞ্জনবাবু অনুভব করলেন, বাড়ির বাতাস এখন আগের চেয়ে অনেক বেশি ঘন এবং তপ্ত। এটি কালো জাদুর সেই পর্যায় যেখানে বাতাস এতটাই ভারী হয়ে যায় যে নিঃশ্বাস নিতে মনে হয় যেন কেউ ফুসফুসে গরম সীসা ঢেলে দিচ্ছে। অঞ্জনবাবু যখন বাইরে সুমনাকে খুঁজছেন, তখন বাড়ির ভেতরে অয়নের অবস্থা শোচনীয়। তার ঘরের জানলাগুলো নিচ থেকেই সশব্দে বন্ধ হয়ে গেল। ঘরের আসবাবপত্রগুলো, বিছানা পড়ার টেবিল, আলমারি সবগুলো ধীরে ধীরে মাটি থেকে শূন্যে বাঁচতে শুরু করলো। সে দেখল ঘরের সিলিং থেকে ধীরে ধীরে রক্ত চুয়ে চুয়ে পড়ছে এবং অসংখ্য মানুষের আঙুল বেরিয়ে আসছে। শত শত কচি কচি আঙুল সিলিং ভেদ করে নিচে নেমে আসছে, যেন তারা অয়নকে ধরার জন্য উদগ্রীব। অয়ন যখন ঘর থেকে বের হওয়ার জন্য দরজার দিকে দৌড় দিল, সে দেখল দরজার হাতলটি হাতল নয়, বরং একটি মানুষের জ্যান্ত কান। সে হাতে দিতেই সেটি নড়ে উঠল। জাদুর এই চরম পর্যায়কে বলা হয় অর্গামিক ম্যানিফেস্টেশন, যেখানে জড় পদার্থগুলো জীবিত প্রাণীর অঙ্গের মতো আচরণ শুরু করে। অঞ্জনবাবু ঝড়ের মধ্যে আবার সেই অভিশপ্ত ডায়েরিটি হাতে নিলেন। বৃষ্টির তুরে ডায়েরির পাতাগুলো ভেসে যাচ্ছিল, কিন্তু আক্ষরিক রঙগুলো অদ্ভুতভাবে উজ্জ্বল হয়ে যাচ্ছিল। তিনি পড়তে পারলেন এক ভয়ঙ্কর সত্য: এই জাদু কেবল রক্ত চায় না, এটি চায় বংশের শেষ প্রদীপকে তার ছায়ায় বিলীন করতে। যতক্ষণ পর্যন্ত পিতা আর সন্তানকে নিজের হাতে আহুতি না দেবে, ততক্ষণ এই চক্র শেষ হবে না। অঞ্জনবাবুর মাথা ঘুরতে শুরু করলো। তার মনে হতে লাগলো, অয়ন আসলে তার ছেলে নয়, বরং এই বাড়ির অন্ধকার ভবিষ্যতের একটি বাধা। আর এখানেই কালো জাদুর একটি ভয়ানক অভিশাপ লুকিয়ে থাকে। অঞ্জনবাবু নিজের অজান্তেই রান্নাঘর থেকে সেই বড় ছুরিটা তুলে নিলেন। তার কানে হাজার হাজার তান্ত্রিকের মন্ত্র উচ্চারিত হতে লাগলো, যা তাকে প্রচলিত করছিল নিজের সন্তানকে শেষ করে দিতে। অঞ্জনবাবু যখন টলতে টলতে অয়নের ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন, তখন তার যুক্তিবাদী মন শেষবারের মতো লড়াই করছিল। তিনি সিঁড়ি দিয়ে ওঠার সময় প্রতিটি ধাপে নিজের ছায়াকে দুই ভাগে বিভক্ত হতে দেখলেন। এর মধ্যে একটি ছায়া স্বাভাবিক, অন্যটি লম্বা এবং তার মাথায় শিংয়ের মতো অবয়ব। এটি ছিল এন্টিটি, যা মানুষের মস্তিষ্ক দখল করার আগে তার ছায়াকে আক্রমণ করে। তিনি অয়নের ঘরের সামনে এসে দাঁড়ালেন। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলেন অয়ন কোনায় গুটিসুটি মেরে বসে কাঁদছে। অঞ্জনবাবুর হাতের ছুরিটা অন্ধকারের প্রতিফলনে চমকে উঠল। অয়ন তার বাবার চোখের দিকে তাকিয়ে শিউরে উঠল। অঞ্জনবাবুর চোখের সেই অস্বাভাবিক বুদ্ধিদীপ্ত আভা উধাও। সেখানে এখন কেবল এক আদিম এবং পাশবিক তৃষ্ণা। হঠাৎ বাড়ির প্রতিটি কোণে রাখা আয়নাগুলো একসাথে ফেটে গেল। কাচের টুকরোগুলো বাতাসে ভাসতে ভাসতে একটি নির্দিষ্ট আকৃতি ধারণ করল। সেই আকৃতিটি ছিল সুমনার মুখাবয়ব। সেই কাচের তৈরি মুখটি থেকে সুমনার কণ্ঠস্বর শোনা গেল, তবে তা ছিল শতগুণ বিকৃত। সুমনা যেন আর্তনাদ করে বলছিল, অঞ্জন, পালাও। এ তোমাকে ব্যবহার করছে। ও আমার শরীর কেড়ে নিয়েছে। এখন তোমাদের আত্মা চাইছে, তোমরা পালাও। অঞ্জনবাবু এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তার হাতের ছুরিটি মেঝেতে পড়ে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই কুয়োর সেই নীলচে আলোটি জানলা দিয়ে ঘরের ভেতর প্রবেশ করল এবং অয়নকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। অয়ন চিৎকার করতে করতে জানলার বাইরে টেনে নিয়ে যাওয়ার উপক্রম হলো। অঞ্জনবাবু পাগলের মতো অয়নকে চাপড়ে ধরলেন। তিনি বুঝতে পারলেন এই কালো জাদু কোনো ব্যক্তির উপর নয়, বরং পুরো পরিবারের ডিএনএ বা বংশধারার উপর আক্রমণ করেছে। তিনি যখন অয়নকে টেনে ধরে রেখেছেন, তিনি
অনুভব করলেন অয়নের শরীর ধীরে ধীরে শক্ত হয়ে যাচ্ছে, যেন সে মানুষ থেকে পাথরে পরিণত হচ্ছে। আর ঠিক সেই সময় বাড়ির বাইরের সেই কুয়ো থেকে একটা বিকট শব্দ হলো, যেন মাটির নিচ থেকে কোনো দৈত্য জেগে উঠেছে। অঞ্জনবাবু জানলা দিয়ে তাকিয়ে দেখলেন বাগান জুড়ে শত শত সাদা কঙ্কাল মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে এবং তারা সবাই মুখার্জি ভিলার দিকে তাকিয়ে একযোগে হাসছে। তাদের সেই হাসির শব্দে বাড়ির দেওয়ালগুলোতে ফাটল ধরতে শুরু করলো। এদিকে অঞ্জনবাবু যখন অয়নকে আঁকড়ে ধরে পাথর হয়ে যাওয়া থেকে বাঁচানোর চেষ্টা করছেন, তখনই হঠাৎ বাড়ির সমস্ত আলো ধপ করে নিভে গেল। কিন্তু ঘরটি অন্ধকার হলো না, বরং একটি গাঢ় বেগুনি রঙের আভা দেয়ালগুলো থেকে বিচ্ছুরিত হতে শুরু করলো। সেই আলোর মাঝখানে হঠাৎ অঞ্জনবাবু দেখতে পেলেন সুমনাকে। সুমনা ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে, কিন্তু তার ভঙ্গিটি স্বাভাবিক নয়। তার হাত পাগুলো এমনভাবে মোচড়ানো যেন কেউ একজন পুতুল খেলার মতো তার হাড়গুলো ভেঙে নতুন এক আকার দিয়েছে। সুমনা কোনো কথা বলছিল না, কিন্তু তার পেটটি অস্বাভাবিকভাবে ফুলতে শুরু করলো। তার মানে হচ্ছে, অশরীরী শক্তি যখন একটি মানুষের শরীরে আর ধরে রাখতে পারে না, তখন সেই শরীরটি ভেতর থেকে ফেটে যেতে শুরু করে। অঞ্জনবাবু দেখলেন সুমনার গায়ের চামড়াগুলো ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে। তার ভেতরের শিরা উপশিরাগুলো কালচে সাপের মতো নড়াচড়া করছে। হঠাৎ সুমনার মুখটি চৌড়া হয়ে হা হয়ে গেল, এতটাই চৌড়া যে তার চোয়ালের হাড়গুলো মটমট করে ভেঙে গেল। সেই হা করা মুখের ভেতর দিয়ে কোনো শব্দ বেরোলো না, বরং বেরিয়ে এলো হাজার হাজার কালো রঙের পোকা। পোকাগুলো মেঝেতে পরে কিলবিল করতে শুরু করে। তারপর আস্তে আস্তে অঞ্জনবাবুর দিকে এগিয়ে আসতে লাগলো। সুমনার সারা শরীর থেকে তখন টপ টপ করে রক্ত ঝরতে শুরু করলো। তার শরীরের সব মাংসগুলো যেন ফুটন্ত মোমের মতো গলতে শুরু করলো। তিনি অঞ্জনবাবুর দিকে হাত বাড়ালেন, কিন্তু সেই হাতে কোনো চামড়া ছিল না, কেবল কাঁচা লাল মাংস আর সাদা হাড়। তিনি চিৎকার করার চেষ্টা করলেন, কিন্তু তার গলা দিয়ে কেবল রক্ত মিশ্রিত ফেনা বেরিয়ে এলো। হঠাৎ সুমনার শরীরটি শূন্যে কয়েক ফুট উড়ে গেল। কুয়োর সেই নীলচে আলোটি জানলা দিয়ে সরাসরি সুমনার হৃৎপিণ্ড বরাবর আঘাত করল। সুমনা এক অমানসিক আর্তনাদ করে উঠলেন, যা জানলার কাঁচগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিল। অঞ্জনবাবু দেখলেন সুমনার পিঠ চিরে দুটো কালো ডানার মতো কিছু বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই ডানাগুলো পালকের নয়, বরং মানুষের নাড়িবুড়ি দিয়ে তৈরি কালো জাদুর। এই প্রক্রিয়াকেই আত্মার শরীর থেকে মুক্ত করার জন্য শরীরকে এমনভাবে ধ্বংস করা হয় যাতে সেটি আর কোনো দিন কোনো আধারের কাজে না লাগে। সুমনার শরীরটি মাঝখান থেকে আড়াআড়িভাবে দুভাগে ছিঁড়ে গেল, কোনো অস্ত্র ছাড়া, কোনো স্পর্শ ছাড়া। কেবল বাতাসের চাপে তার শরীরটি টুকরো টুকরো হয়ে সারা ঘরে ছড়িয়ে পড়ল। তার মাথাটি বিচ্ছিন্ন হয়ে অঞ্জনবাবুর পায়ের কাছে এসে পড়ল, যার চোখ দুটো তখনও নড়ছিল এবং ঠোঁট দুটো বিড়বিড় করে বলছিল, পালাও পালাও। সুমনার এই বিভৎস পরিণতি ছিল সিন্ধুকের ভেতরে থাকা সেই ঘনীভূত নেতিবাচক শক্তির প্রভাবে। যেমনভাবে একটি উচ্চ ভোল্টেজের বিদ্যুৎবাহী তার কোনো দুর্বল যন্ত্রকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, ঠিক তেমনই সুমনার শরীরে সেই প্রাচীন অশুভ শক্তির চাপ সহ্য করতে না পেরে আক্ষরিক অর্থেই বিস্ফোরিত হলো। এটি কোনো সাধারণ মৃত্যু ছিল না, এটি ছিল একটি ভালো শরীরের খারাপ বিসর্জন। সুমনার মৃত্যুর এই বিভৎস দৃশ্য দেখে অয়ন কোনো চিৎকার করল না। সে কেবল অপলক দৃষ্টিতে তার মায়ের ছিন্ন ভিন্ন দেহাংশের দিকে তাকিয়ে রইল। কিন্তু ভয়ানক বিষয় হলো, অয়নের চোখের রং এখন পুরোপুরি বদলে গেছে। তার চোখের মণি এখন আর কালো নয়, বরং সেই কুয়োর আগুনের মতো নীলচে হয়ে গেছে। অঞ্জনবাবু দেখলেন, যখন সুমনার ছিন্নভিন্ন দেহের দিকে তাকিয়ে কাঁদছে, তিনি লক্ষ্য করলেন যে অয়ন তার পেছনে এসে দাঁড়িয়েছে। অয়নের হাতে এখন সেই বড় ছুরিটি, যা কিছুক্ষণ আগে অঞ্জনবাবু ফেলে দিয়েছিলেন।
বাড়ির প্রতিটি কোণ থেকে এখন রক্তের বদলে কালো আলকাতরার মতো এক ধরনের তরল চুইয়ে পড়ছে। সুমনার অবশিষ্টাংশ থেকে এক ধরনের অদ্ভুত সুর ভেসে আসছে, যা শুনলে মনে হয় কোনো আদিম উপজাতীয় সঙ্গীত। অঞ্জনবাবু বুঝতে পারলেন সুমনার মৃত্যু কেবল এই ধ্বংসলীলার শুরু ছিল। যে শক্তি সুমনাকে ধ্বংস করেছে তা এখন অয়নকে সম্পূর্ণভাবে গ্রাস করে ফেলেছে। অঞ্জনবাবু অয়নের দিকে ফিরে তাকাতেই অয়ন এক অদ্ভুত যান্ত্রিক কণ্ঠে বলল, মা চলে গেছে বাবা, এবার আমাদেরও যাওয়ার পালা। সুমনার শরীরটি যখন ঘরের মেঝেতে ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়েছিল তখন অঞ্জনবাবু আশা করেছিলেন হয়তো বিভীষিকা এখানেই শেষ। কিন্তু কালো জাদুর নিয়ম বড় নিষ্ঠুর। সুমনা ছিল কেবল একটি গেটওয়ে বা দ্বার। আসল বলিদান ছিল অয়ন, সেই বংশের শেষ রক্ত। অয়ন যখন তার পিতার সামনে দাঁড়িয়ে ছুরিটি তুলল তখন তার শরীরে মানুষের কোনো ভঙ্গি ছিল না। হঠাৎ অয়নের দেহটি সংকুচিত হতে শুরু করলো। হাড়গুলো ভাঙার শব্দে ঘরটি কেঁপে উঠল। অয়নের নাক এবং কান দিয়ে ফিনকি দিয়ে নীলচে আগুন বেরিয়ে আসতে লাগলো। সে তার বাবার দিকে হাত বাড়াতে চাইল, কিন্তু তার আঙুলগুলো তৎক্ষণাৎ পুড়ে ছাই হয়ে জ্বরে পড়ল। অঞ্জনবাবু দেখলেন তার 10 বছরের নিষ্পাপ ছেলেটি জীবন্ত দহন হচ্ছে, অথচ কোনো আগুন বাইরে নেই, সবটাই জ্বলছে তার শরীরের ভেতর থেকে। অয়ন আর্তনাদ করার চেষ্টা করলো, কিন্তু তার কণ্ঠস্বর বদলে গিয়ে সেই প্রাচীন তান্ত্রিকের স্বরে পরিণত হলো। শেষ মুহূর্তে অয়নের শরীরটি ফেটে গিয়ে এক তীব্র আলোর সৃষ্টি হলো এবং পরক্ষণেই তার জায়গায় পড়ে রইল কেবল এক মুঠো কালো ছাই আর তার গলার সেই সোনার লকেটটি। যে ছেলেকে তিনি আগলে রাখতে চেয়েছিলেন সে এখন কেবল এক বিষণ্ণ ধূলিকণা। পরদিন সকালে সেই ধ্বংসস্তূপের মাঝে অঞ্জনবাবু ডায়েরির শেষ পাতাটির রহস্য উদ্ধার করলেন। ডায়েরির ভেতরের প্রাচীন সংকেতগুলো এবার তার কাছে পরিষ্কার হয়ে উঠল। এটি কোনো সাধারণ কালো জাদু ছিল না, এটি ছিল অঞ্জনবাবুর ঠাকুরদা তার বংশগত ঋণ। তান্ত্রিক সিদ্ধি লাভের জন্য কোনো এক অশুভ শক্তির সাথে চুক্তি করেছিলেন। সেই চুক্তির শর্ত ছিল বংশের তৃতীয় পুরুষকে সম্পূর্ণভাবে বিসর্জন দিতে হবে। অঞ্জনবাবুর বাবা মারা যাওয়ার সেই ঋণ এসে বর্তেছিল অয়নের উপরে। সিন্দুকটি খোলা ছিল সেই চুক্তির সিগনেচার বা স্বাক্ষর। যে মুহূর্তে সিন্দুক খুলেছিল সেই মুহূর্তেই একটি জৈবিক ও আধ্যাত্মিক ট্র্যাকার সক্রিয় হয়ে গিয়েছিল। সুমনার মৃত্যু ছিল সেই শক্তির ক্ষুধা মেটানোর একটি অংশ, আর অয়নের মৃত্যু ছিল সেই চুক্তির চূড়ান্ত নিষ্পত্তি। অঞ্জনবাবু বুঝতে পারলেন তিনি নিজে কেবল এই ট্র্যাজেডির একজন দর্শক হিসেবে বেঁচে থাকার জন্য অভিশপ্ত হয়েছেন, যাতে এই সুখ তাকে আমৃত্যু দহন করে। সব হারিয়ে অঞ্জনবাবু আর সেই ভেলায় থাকেননি। সম্পত্তি, ডিগ্রি, অভিজাত্য সবকিছু তিনি সেই শ্মশানে ফেলে দিয়ে বেরিয়ে পড়লেন। তার মনে হলো সেই জ্ঞানের অহংকার তাকে এই ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। সেই জ্ঞানের আর কোনো প্রয়োজন নেই। তিনি ট্রেনে চেপে বসলেন এক অজানা গন্তব্যে। দিন শেষে তিনি পৌঁছালেন এক জরাকীর্ণ শহরের প্রান্তে, যেখানে কেউ তাকে চেনে না। শহরের এক ব্যস্ত রাস্তার মোড়ে একটি পুরনো বটগাছের নিচে এখন একজন বৃদ্ধ মানুষকে দেখা যায়। ধুলো মাখা কাপড়, উস্কোখুস্কো চুল আর সামনে পড়ে থাকা কিছু পুরনো জুতা। তিনি অঞ্জনবাবু, যিনি একসময় মাটির নিচের প্রাচীন সভ্যতার রহস্য খুঁজতেন। তিনি এখন মানুষের পায়ের তলার জুতা সেলাই করেন। পেটের তাগিদে নয়, বরং নিজেকে মাটির সাথে মিশিয়ে রাখার এক অদ্ভুত প্রচেষ্টায়। তিনি যখন জুতো সেলাই করেন তখন তার চারপাশ ঘিরে ছোট ছোট ছেলে মেয়ে বা কৌতূহলী পথচারীরা দাঁড়ায়। তিনি সেলাইয়ের প্রতিটি ফুলের সাথে সাথে সেই অভিশপ্ত মুখার্জি ভিলার গল্প বলেন। তিনি যখন সুমনার সেই বীভৎস রূপান্তর আর অয়নের নীল আগুনে পুড়ে যাওয়ার কথা বর্ণনা করেন তখন চারপাশের মানুষ রক্তহীন হয়ে যায়। অনেকে তাকে পাগল বলে হাসাহাসি করে, কেউ কেউ দয়া করে 2 টাকা ফেলে দেয়। অঞ্জনবাবু মাথা তুলে হাসেন। সেই হাসিতে কোনো সুখ নেই, আছে এক গভীর শূন্যতা। তিনি মানুষকে সাবধান করে বলেন, যুক্তি দিয়ে সবকিছু বিচার করো না বাবা। এই জগতের বাইরেও একটা জগৎ আছে যেখানে আলো পৌঁছায় না। আমি সেই অন্ধকারের সাক্ষী।
গোধূলিবেলায় যখন অঞ্জনবাবু তার সেলাইয়ের সরঞ্জাম গুছিয়ে নেন, তখন আজও তিনি পাশের ছায়ায় অয়নকে দেখতে পান। তিনি বলেন, কোনো এক অদৃশ্য বাতাসের ঝাপটায় তার কানের কাছে সুমনা ফিসফিসিয়ে বলেও যায়, সবই মায়া অঞ্জন, সবই মায়া। এইভাবেই শেষ হলো একটি শিক্ষিত আধুনিক পরিবারের কালো জাদুর কবলে পড়ে ধ্বংস হওয়ার ইতিহাস। অঞ্জনবাবু আজও বেঁচে আছেন, হয়তো আপনার শহরের কোনো এক ফুটপাতে বসে তিনি আজও জুতো সেলাই করছেন আর বিড়বিড় করে বলছেন সেই সত্য ঘটনা, যা শুনতে সাহস লাগে আর বিশ্বাস করতে লাগে ধৈর্য। এই কাহিনীর মাধ্যমে আমরা বুঝলাম যে মানুষের কৌতূহল যখন সীমা লঙ্ঘন করে, তখন প্রকৃতি বা তার গৃহ রহস্যগুলো ভয়াবহভাবে প্রতিশোধ নেয়। লিসেনার্স, এটি ছিল ঘটনা। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে কাল একটি নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।